আল জাজিরায় যে সাক্ষাৎকার দিয়েছেন জুম্মা শফিক সাদা শকুনটা, সেখানেও তিনি কিন্তু বলেছেন যে নারীদের নেতৃত্ব তারা চান না, তাদের এটা নীতি বিরুদ্ধ, এবং তারা যে রাজনীতি করেন সেটার সাথে নারী নেতৃত্ব যায় না। এখন যেই জনগোষ্ঠী হঠাৎ করে একটা অভিনয় করছে যে তারা আকাশ থেকে পড়ে হাত পা ভেঙে গেছে, তারা তো জামাতকে ভালোবাসা দিচ্ছিল, তারা ভালোবাসা দিয়ে জামাতকে ঠিক করে ফেলার প্রক্রিয়াতে ছিল, সে প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, এই ধরনের অভিনয় যারা করছে তারা তাদের যে মুনাফেকের একটা লিগেসি আছে সেটাকে ধরে রেখেছে। এবং আমি বিস্মিত হয়েছি এই কারণে যে মানুষ কেন বিস্মিত হচ্ছে, আল জাজিরায় যে বক্তব্য তিনি দিয়েছেন, জুম্মা শফিক যে বক্তব্য দিয়েছেন, সেটাই কিন্তু তিনি এক্স হ্যান্ডেলে আবার ইংলিশে লিখেছেন। এখন ইংলিশে লেখাতে সেটা বেশি করে গায়ে লেগেছে কিনা এটাও আমি জানি না। তো এই যে অভিনয়ের একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি যে অনেকে অভিনয় করছে, হায় আল্লাহ খালেদ এটি কি হলো, কেন উনি এ ধরনের কথা বললেন, এটা সুলতানা সম্পূর্ণভাবে ওদের মুনাফেকির যে অভিনয় তারা করে সেটাই করছে। এবং আপনি পরবর্তীতে দেখেন যে কথাবার্তাগুলো তিনি বলেছেন, তার এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছিল, তারপরে চলে এলো যে তার ডিভাইস হ্যাক হয়েছিল, এবং সেটা নিয়ে তারা সংবাদ সম্মেলন করেছেন, সেটা নাকি ইয়ে থেকে মানে সরকারি পর্যায় থেকে তাদেরকে একটা ফিশিং লিংক পাঠানো হয়েছিল, সেটাতে ক্লিক করার কারণে ডিভাইস হ্যাক হয়ে গেছে। আপনার মনে আছে কিনা সুলতানা? আপনাকে আমি একটু মনে করিয়ে দিই, তখন সম্ভবত আপনি দেশে নেই, গাজী ডাকায়েতের এ ধরনের একটা ঘটনা ঘটেছিল, এবং তিনি তার এই ঘটনা যখন ঘটেছে, যখন আমরা উত্তাল সবাই নারীরা বিশেষ করে যখন গাজী ডাকায়েতের এই ধরনের অ্যাবিউসিভ কথাবার্তার জন্য উত্তাল, তিনি তখন বললেন তার কাজের ছেলের হাতে তার সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণটা ছিল। সেখান থেকে আমরা একটা টার্ম ইউজ করি যে কোয়ান্টাম কাজের ছেলে। হ্যাঁ, কোয়ান্টাম কাজের ছেলে হচ্ছে গিয়ে যে সোশ্যাল মিডিয়া চালাতে জানে, সে স্ট্যাটাস দিতে জানে, এবং জুম্মা শফিকেরটা আরো ইন্টারেস্টিং, সেই জিনিস হ্যাক তো হয়েছে ইংলিশে স্ট্যাটাস দিয়েছে, 1 মিনিটের মধ্যে হ্যাকার বেরিয়ে গেছে, সেটার স্ক্রিনশট নিয়েছে, তাকে নাকি রাজনৈতিক ভাবে, এই যে রাজনৈতিক একটা কাজ চলছে, নির্বাচনের যে প্রচারণা চলছে, সেখানে নাকি তাকে টার্নিশ করার জন্য, তাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজ করা হয়েছে। ভাবমূর্তি নষ্ট করার কি আছে, তাদের তো এটা দলীয় এজেন্ডা, তাদের যে রাজনৈতিক ম্যানিফেস্টো সেখানে এটা লেখা, এখানে ভাবমূর্তি নষ্ট করার কি আছে। এবং পরবর্তীতে তাদের যে নারীরা তাদের সংগঠনে আছে, তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলছে যে তাদের রাজনীতিতে নারী নেতৃত্বের কোনো জায়গা নাই। তাহলে এক মুখে দুই কথা বলার এবং এই হ্যাকিং এর নাটক করার কি আছে? এবং সুলতান আপনাকে আমি বলে রাখি, আমার নিজে 15 বছরের টুইটার অ্যাকাউন্ট, এখন যেটাকে এক্স হ্যান্ডেল বলা হয়, সেটা কিন্তু ডিসেবল হয়ে গিয়েছে। আপিল করার পরেও গত 3 মাসে কিন্তু আমি ফেরত পাইনি। এখন উনি হয়তো ইলন মাস্ককে ডিরেক্ট ফোন করেছিলেন কিনা আমি জানি না, ওনার অ্যাকাউন্টটা কিভাবে 15 মিনিট বা 1 ঘন্টার মধ্যে উনি ফেরত পেয়েছেন, এটা একটা জাতীয় রহস্য হিসেবে থাকবে। তো সুলতানা, এই যে কথাগুলো আমরা বলছি, আচ্ছা, আমার কাছে মনে হয় কি তা সে এক্স হ্যান্ডেলে কি লিখেছে কি লেখে নাই, মানে আপনি যেটি বললেন যে তাদের তো এটা গঠনতন্ত্রে আছে, তারা চিরকালই এটি এটি বিশ্বাস করে তারা প্র্যাকটিস করে, বরং তাদেরকে আপনি একটু সততার স্বীকৃতি দেন যে তারা যেটা মনে করে, যেটা ধারণ করে, যেটা লালন পালন করে, তারা সেটি প্রকাশ্য স্বীকার করেছে। তো এখানে হ্যাক হলে সেটা তো গুরুত্বপূর্ণ নয়, কারণ তারা নারীদেরকে এই চোখেই দেখে। আমি কি ভুল বললাম আঞ্জুমান? না, একদমই ভুল বলেননি। যেটা আফসানা লোচন বলছিলেন সেটা কথাগুলো সত্য, কিন্তু এট দ্য সেম টাইম ওনারা ওটাকে সুগার কোটিং করে কাকে বুঝানোর জন্য এসব হ্যাকিং ট্যাকিং এর গল্প পাচ্ছেন সেটাও আমি জানি না। ওনাদের যে অডিয়েন্স কারা সেটাও একটা কোয়েশ্চেনেবল। তো আপনি যেটা বলছিলেন আর কি সুলতানা রহমান, যে এটা ওনাদের গঠনতন্ত্রেই আছে, এটার ব্যাপারে ওনারা, এটা আমরা সারা জীবনই জেনে আসছি, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে আর কি ওনারা যে সুগার কোটেড একটা চকলেট, ওই যে আপনার অ্যাপেল ডিপড ইন চকলেট যেগুলো থাকে না, ওগুলো মানুষকে কিভাবে যে খাওয়াতে পারলেন সেই জায়গাটাতে আমাদের একটু চিন্তা করতে হবে, যদিও এখন সেই চিন্তাটার হয়তো সময় না।
কিন্তু জামাতে ইসলামীরা যেই কাজটা করে শুরুতে হচ্ছে মেয়েদের জন্য একটা খুবই অস্বাভাবিক রকমের ত্রাসের পরিস্থিতি তৈরি করে, যেটাতে তারা মানে মেয়েদেরকে বাইরে যাওয়া থেকে শুরু করে মানে একদম ধরেন আমি ঘর থেকে বের হব, আমি জানি ওখানে 3টা মোটরসাইকেল আলা ছেলে দাঁড়িয়ে আছে বা হুজুর দাঁড়িয়ে আছে, মানে যারা আমার জীবন চলাফেরা আমাকে হেনস্থা করবে, ইফটিজিং করবে, এগুলা করে তারপরে তো যে বাংলাদেশের কালচার তো হচ্ছে যেভাবেই হোক ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে মেয়েটাকেই দোষ দেওয়া হবে, যে হয় কাপড়ের দোষ বা তার এক্সিস্টেন্সের দোষ বা সে কেন জন্ম নিল সেটার দোষ। আপনি ওই বোরখার মধ্যে খাঁচার মধ্যেই থাকেন না কেন, তারপরেও আপনি ওটা যে একটা মেয়ে এইটুকু বুঝতে পারলেই তাদের সমস্ত মেয়েদের নিপীড়ন নির্যাতনে সবকিছু হালাল। সাথে তো এখন ধর্ষণ হচ্ছে, তারপরে আপনার ধর্ষণ করে ভিডিও ছেড়ে দেওয়া হচ্ছে, লাইভে এসে ধর্ষণ হচ্ছে কি না হচ্ছে আর কি, এবং গালিগালাজ তো মেয়েদেরকে যারা প্রফেশনাল ক্যারিয়ার সাকসেসফুল মেয়ে যারা তাদেরকে নানান ভাবে তো অপদস্থ করা হচ্ছে। এটা হচ্ছে ওই স্পেকট্রামটার একটা সাইড, যেটা হচ্ছে ফিয়ার। আর আরেকটা সাইড হচ্ছে ফেইথ, যে যখন আপনার ফিয়ারে কাজ করছেন না তখন আপনি ফেইথকে নিয়ে আসবেন, যে ফেইথ দিয়ে ধর্মকে হাতিয়ার করে আপনি মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করবেন এটা আল্লাহরই ইচ্ছা, তাদেরকে আল্লাহ বা আল্লাহ বলি, ভগবান বলি, গড বলি, যেই নামে ডাকে আর কি। এটা কিন্তু যুগে যুগে এই ফেইথ বেসড এটা করে আসা হয়েছে। যেরকম আপনার এক সময় প্রাচীনকালে ভারতেও এটা করা হয়েছে, মেয়েদেরকে সতীদাহ প্রথার মাধ্যমে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, মেয়েদের পিরিয়ড হওয়ার আগে বিয়ে দিতে না পারলে কন্যা দায়গ্রস্ত পিতা বলে তাদেরকে একঘরে করা হয়েছে, বা আপনি বা হচ্ছে যে পুরোহিতরা যে গ্রামে গ্রামে গিয়ে কন্যা দায়গ্রস্ত পিতাকে উদ্ধার করে তাকে স্বর্গ যাতে সে যেতে পারে সেই দ্বার খুলে দেওয়ার চেষ্টা করেছে। আবার ক্রিশ্চিয়ানিটিতেও আছে, মেয়েদেরকে উইচ বলে পুড়িয়ে ফেলা হয়েছে, যাদেরই একটু মেধা মননশীলতার দিক থেকে তারা অগ্রগামী ছিল তাদেরকে ওই ধর্মীয় ট্যাগ লাগিয়ে মানে তাদেরকে। কিন্তু দুঃখজনক পরিস্থিতি যেটা সেটা হচ্ছে এই যে সনাতন ধর্মের কে হাতিয়ার করে যেটা বললাম বা খ্রিস্টানিটিতে, এদেরকে কিন্তু ওইটা কুসংস্কার হিসাবেই তারা নিয়েছে। একটা সাউন্ড আসছে বোধহয় কোথা থেকে, যাই হোক, তো কুসংস্কার হিসাবেই নিয়েছে। এবং মেয়েরা কিন্তু ওই দেয়াল জঞ্জির বলি, দেয়াল বলি বা ওই মানে শিকল বলি সবকিছুকে ভেঙে মেয়েরাই ওটাকে কুসংস্কার বলে পিছনে ফেলে সামনে এগিয়ে গেছে। কিন্তু আমাদের ইসলাম ধর্মের যে মেয়েগুলো তারা এখনো এই যে ফেইথ বেসড যে শিকলগুলো সেটাকে মানে খণ্ডন করতে পারছে না। এবং শুধু তাই না, এখন আপনি দেখবেন এই যে নোবেল লরিয়েট যেই ভদ্রলোক, এখন ভদ্রলোক বলবো না কি বলবো জানি না, যার হাত ধরে এখন এই ফেইথ বেসড যে গোষ্ঠীটা মেয়েদেরকে আবার ঘরে ঢোকানোর চেষ্টা করছে, সেই নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল লরিয়েট গরিব নারীদের কাঁধের উপরে গায়ের উপরে ভর করে যে এই নোবেলের টাকা বাগিয়েছে, সেই লোকটা আবার গিয়ে দেখবেন কি এই যে ডাক্তার শফিক, যে তাকে গলা ধরে একেবারে ভাই ভাই আমরা এরকম করছে। তো এই দুটা স্পেকট্রাম মনে হবে যে আপনার ফিয়ার এবং ফেইথ দিয়ে যে মেয়েদেরকে ঘরে ঢুকানো মনে হবে যে দে আর ফার অ্যাপার্ট, কিন্তু তা না। আপনি যদি কার্ভ করেন ওই একই পয়েন্ট 360 ডিগ্রি ঘোরালে দেখবেন ফিয়ার আর ফেইথ একই পয়েন্টে এসে এই একই জায়গাতে মিলে এটা হচ্ছে দ্য মোক্ষম টুল, মোক্ষম ওয়েপন মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে। কেন ঘরে ঢুকাবে? প্রথম কথা হচ্ছে ইকোনমিক যে ব্যাপারটা, যে মেয়েরা চলে গেলে 50% কম্পিটিশন চলে গেল ছেলেদের লাইফ থেকে। বাট আদার সাইড হচ্ছে তখন মেয়েদেরকে এই রিপ্রোডাক্টিভ ভেসেল হিসাবে ইউজ করে তাদেরকে দিয়ে ওই যে ছেলেরা তৈরি করবে যাদেরকে তারা টেরোরিস্ট বানাবে, বানিয়ে 70টা 72টা হুরের আশায় এদেরকে আবার মেরে ফেলবে। তো এইগুলা এটা পুরো জিনিসটা এখন ডিকোডেড এবং আমরা এটা খুব ভালো করে জানি। এবং এটার জন্য যারা হচ্ছে লাইফ লাইনের কাজ করে সেটা হচ্ছে কিছু মহিলা যারা ব্যাপারটা বুঝে এবং এটা বুঝে ওই দেয়ালটা ভেঙে তারা আগে যাচ্ছিল। তো এইগুলা ধরেন খেলা চলতে পারে, কিন্তু আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে যাতে করে এই যে মুখ পেঁচানো চেহারা পেঁচানো মহিলাগুলা তারা যাতে কোনো মতেই আর সম্মুখ সমরে আসতে না পারে। দ্যাট ইজ দ্য রেজলিউশন উই হ্যাভ টু টেক অ্যান্ড উই হ্যাভ টু স্টিক টু ইট অ্যান্ড উই মাস্ট ওভারকাম এদের যে ন্যারেটিভটা। হু আর দে টু রিপ্রেজেন্ট মি? ডিড আই গিভ দেম দ্য পাওয়ার? নো।
কিন্তু তারা দে টুক দ্য পাওয়ার ইন দেয়ার হ্যান্ড এন্ড দে সে দ্যাট দে রিপ্রেজেন্ট ওয়েমেন, এবং ওরা বলছে যে আমরা জামাতের এই পজিশন মেনে নিয়েছি যে আল্লাহ আমাদেরকে, nowhere in Quran it says that women needs to get permission from certain men, বা হচ্ছে গিয়ে ছেলেরা মেয়েদেরকে এই অধিকার দেওয়া হয়নি, ওই অধিকার দেওয়া হয়নি। আমি যদি জন্ম দিতে পারি একটা ছেলেকে, বড় করতে পারি, ইফ দ্যাট ইজ মাই রোল, তাহলে কেন আমি নিজেই পরিচালক হতে পারবো না? কেন আমি নিজেই লিড করতে পারবো না? কেন আমি রুলার হতে পারবো না? এগুলো জাস্ট মানে আই ওয়াশিং কথাবার্তা, জাস্ট আমাদের এটাকে ভেঙে বেরো যেতে হবে আর কি। কিছু আলোচনা মানে আঞ্জুমান খুব চমৎকার করে বলেছেন, একদম সংক্ষেপের মধ্যে মূল জিসটা তুলে ধরেছেন। আমি একটা মানে একটা প্রশ্ন তুলতেই চাই। ধরেন তারা বলছে কর্মজীবী নারীরা হচ্ছে গিয়ে পতিতা, হ্যাঁ, এর চেয়ে বেশি। আমি একদম সত্যি, আপনি যদি তাদের সঙ্গে কথা বলেন, তারা যে চোখে আপনার দিকে তাকাবে, যেভাবে আপনার সঙ্গে কথা বলবে, আপনার কাছে আপনি ফিল করতে পারবেন ওরা আসলেই এটাই মিন করে। ওরা আপনাকে, আমাকে, আমাদেরকে এটাই মনে করে, এতে একটু বিন্দু মাত্র কোনো ভুল নেই। হয়তো আজকে তার এই পোস্ট লিক হয়েছে, লিক না হলেও আমরা জানি যে ওরা এইটাই মনে করে, কারণ শুধু মনেই করে না, ওরা কাগজে কলমে ওটা লিখে রেখেছে। এখন নারীরা যদি কাজ করলে যৌনকর্মী হয়ে যায়, ধরেন সেই আইএমএ জাহিলিয়াতের সময়, আমি জানি না আইএমএ জাহিলিয়াত কেমন ছিল, যখন বিবি খাদিজার মতো একজন মুসলিম একজন নারী, সুন্দরী এবং বিধবা ব্যবসা করতে পারে, তাহলে সেটা কিরকম আইএমএ জাহিলিয়াত ছিল আমি জানি না। কারণ এখন এই সমাজে এসেও তো একটা সুন্দরী বিধবা সম্পদশালী নারীর পক্ষে টিকে থাকা কঠিন, তাহলে আইএমএ জাহিলিয়াতের সময় কিভাবে পেরেছিল? আমার প্রশ্ন সেটি নয়। লোচনের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে বিবি খাদিজাও কি পতিতা ছিলেন? তিনি তো কর্মজীবী ছিলেন। না, এটা সত্যিকার অর্থে প্রশ্ন না, এটা তো আমাদের সকলেরই বক্তব্য। হ্যাঁ, আমরা এই কথাটাই বলে থাকি যে আইএম ইউনিভার্সিটিতে এসে আমরা দেখতে পাচ্ছি যে সকলকে এই ধরনের একটা ট্যাগ লাইন দেওয়া হচ্ছে। আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি প্রশ্ন করতে চাই যে এত যদি ফ্লেশ ট্রেডার থাকে, তাদের বায়ার কারা? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে ওনাদের বক্তব্য ওনাদের জায়গা থেকে সঠিক। আমরা যারা কর্মজীবী, বাংলাদেশে যে কর্মজীবী নারীরা আছে, তারা প্রত্যেকেই ফ্লেশ ট্রেডার। তো তাদের বায়ার কি? তারা শফিকেরা বাই করছে।